হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা সাইক্লোট্রন সম্পর্কে জানব যে সাইক্লোট্রন কাকে বলে, সাইক্লোট্রন কিভাবে কাজ করে, এর কার্যনীতি কী, কোন কোন কণাকে আমরা সাইক্লোট্রনের সাহায্যে ত্বরান্বিত করতে পারি, কোন কণাকে করতে পারি না, এইসব কমপ্লিট বিষয় আজকে আমরা জানব। তারপরে অনুনাদের শর্ত কী, এক কথায় সাইক্লোট্রন সম্পর্কে যা কিছু বিষয় আছে সে কনসেপচুয়াল এবং এক্সামের ক্ষেত্রে সব রকম বিষয় আজকে আমরা জানব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, লিখে দিই সাইক্লোট্রন। ওকে, আর কি বলবো, সাইক্লোট্রন। ওকে, লেখা হয়েছে। চলো, তো সর্বপ্রথম একটা কোয়েশ্চেন আসবে যে সে সাইক্লোট্রন কি, তাই না? তার উত্তর দেখো, প্রথমে লিখে দিয়েছি এটি এক ধরনের বিশেষ কণিকা ত্বরণ যন্ত্র। বাংলাটা হয়তো বুঝতে পারলাম না, পার্টিকেল অ্যাক্সেলারেটর। এবার আশা করছি ক্লিয়ার হয়েছে। এর মানেটা কি? এর মানে হচ্ছে কোনো আহিত কণাকে অ্যাক্সেলারেট করে, মানে কি স্যার, বেগকে বাড়ায়। সেটাই তো নাকি, অ্যাক্সেলারেট করা মানে কি বেগ বাড়ানো, মানে কোনো কণা স্থির অবস্থায় বা সামথিং থাকবে, তার বেগকে স্যার বাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে স্যার এর কাজ। প্রোটন, আলফা কণা ইত্যাদি আহিত কণাকে প্রায় স্থির অবস্থা থেকে উচ্চ গতিতে নিয়ে যেতে যন্ত্রটি ব্যবহৃত হয়। এই টাইপের কণাগুলিকে প্রায় স্থির অবস্থা থেকে শুরু করে অনেক উচ্চ গতিতে নিয়ে যাওয়া যায়, যেটা এক্ষুনি বললাম অ্যাক্সেলারেট করা, ঠিক আছে, তার বেগ বাড়ানো। তো অনেক উচ্চ গতিতে নিয়ে যাওয়াই হচ্ছে এই যন্ত্রের কাজ। তাহলে বুঝতে পারলাম স্যার, পারি। তাহলে স্যার সাইক্লোট্রন কাকে বলছে? ওকে, চলো এবার স্যার চলেন একটু সাইক্লোট্রনের মেকানিজমটা দেখি কিভাবে কাজ করে। ওকে, এখানে তো অ্যাকচুয়াল একদম ফটো নেই স্যার, মোটামুটি একটা আইডিয়া দেওয়ার মতো সেই জিনিসটা আছে যেটা আমরা বইয়ে থাকে সেটাই। ওকে, চলো তাহলে স্যার এই যে স্যার ডি এঁকেছি, দেখো এলো ডি এর মতো কিছু এঁকেছি তো নাকি? চলো আগে এঁকে দিই, আগে মোটামুটি এই চিত্রটা একটু ক্লিয়ার করে নিই, তারপর আমি স্যার ব্যাখ্যা করছি। ওকে, তাহলে এখানে কি এঁকেছি একটা বলছি স্যার, এখানে ডি টাইপের দুটো বিষয় এঁকেছি, একটা স্যার ডি আর একটা উল্টো ডি, তাই তো? এগুলোকে অ্যাকচুয়ালি ডি বলা হয় কিন্তু, ঠিক আছে, এগুলোকে স্যার যে দেখছেন না, এগুলোকে স্যার ডি বলা হয়। এই যে হাফ হাফগুলোকে দেখছেন না, এটাকে একটা ডি বলা হয়, এটাকে একটা ডি, এটাকে এটা ভাবিন এটা উল্টো ডি, ঠিক আছে, দেখতে উল্টো ডি বাট ডি বলা হয়। এবার চলো এই ডিগুলো অ্যাকচুয়ালি কী একটু আমি বোঝানোর চেষ্টা করি। ওকে, আর এই এই ডি এর সাথে এই যে এলাকায় এই যে মানে এই জায়গাতে, ওকে, ডিগুলি স্যার চুম্বক ক্ষেত্র কেমন আছে স্যার? নির্গত হচ্ছে, মানে এই ডি এর সাথে কেমন পারপেন্ডিকুলার, ঠিক আছে, লম্বভাবে আছে, এবং কেমন নির্গত হচ্ছে, এখানে আমি ধরেছি। ওকে, নির্গত হচ্ছে, তুমি প্রবেশও ধরতে পারো, কিচ্ছু যায় আসে না, নির্গত, এক কথায় লম্ব। ওকে, চলো এবার এই ডি এর দুই প্রান্তে কি করেছি, একটা পরিবর্তী উৎস মানে এসি সোর্সকে লাগিয়ে দিয়েছি। এসি সোর্স মানে কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস চেঞ্জ হতেই থাকবে, ঠিক আছে। ওকে, চলো তো এই ডি জিনিসটা কি আগে এটুকু আগে বোঝায়, আর এসটা কি, এসটা এক্ষুনি পড়বে একটা সোর্স। এখানে কি রাখা হয়, চলে আসছে, এখানেই ওই কণাটাকে রাখা হয়, ঠিক আছে। এই যে এস, এখানেই ওই বললাম না কণাগুলোকে কি করা হয়, অ্যাক্সেলারেট করা হয়, এখানেই সেই কণাটা রাখা হয়েছে, আলফা কণা বলো প্রোটন বলো, এই জায়গাটাতে রাখা হয়। আচ্ছা, এবার ডি সম্পর্কে আগে একটু ক্লিয়ার হয়ে যায়। চলো আমি একটা উদাহরণ, একটা ডায়েরি নিয়ে বোঝাই। ডি হচ্ছে স্যার তামার তৈরি একটা ফাঁপা, কি বলবো, এটা ভেতরটা কিন্তু ফাঁপা। এই ডিগুলো কিসের তৈরি? তামার তৈরি, এবং ভেতরটা কি ফাঁপা, ঠিক আছে, ভেতরটা খোলক টাইপের ফাঁপা। কেমন একটু বলে দিই, যেমন এই ডায়েরিটা দেখতে পাচ্ছ, এটা ফাঁপা না নিরেট? অবশ্যই নিরেট, দেখো ভেতরে পেজ আছে। আমি যে পেজগুলোকে বার করে নিই তাহলে কেমন দেখতে হবে, ভেতরটা ফাঁপা হবে কি হবে না? এই ফাইল টাইপের ভেতরটা কি থাকে স্যার? ফাঁপা। ওকে, এবার এটা কেমন দেখতে স্যার? আয়তক্ষেত্রাকার, বর্গক্ষেত্রাকার, স্যার যাই বলো। ওকে, বাট এটাকে মনে করো ই শেপের ছিল, ডি শেপের। বুঝতে পারলাম কি বলতে চাইছি, এটা মনে করো ডি শেপের। ওকে, আর এর ভেতরটা ফাঁপা, মনে করো এই পেজগুলো নেই, ঠিক আছে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, এগুলো সব ব্লক, সব বন্ধ, শুধুমাত্র কোন দিকটা ফাঁকা আছে, এটা কিন্তু ফাঁপা বল, আগেরটা বললাম ফাঁপা, যে ভেতরে কোনো কিছু নেই, ভেতরটা খালি জায়গা। এবার খালি জায়গা হলেও এগুলো কি ব্লক করা আছে, এই দুটো ব্লক, দেয়াল টাইপের ভাবো, সব দিক বন্ধ, এই দিক এই দিক, এই দিক তো বন্ধ আছে দেখতে পাচ্ছ, এই দিক বন্ধ, খালি কোন দিকটা খোলা আছে, এই দিকটা, এটা ফাঁকা, ফাঁপা নয় ফাঁকা। কোন দিকটা ফাঁকা? এই যে এই দিকটা ফাঁকা, ঠিক আছে। তাহলে এগুলো কোনো এরকম 2D নয়, এগুলো 3D টাইপ, এইরকম টাইপের, ঠিক আছে। বাট যখন আমরা এটাকে এইভাবে দেখবো, শুধু কি দেখতে পাবো, শুধু যেমন এই দেখো, এটা কেমন, আমরা জানি স্যার এটা 3D আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, বাট আমি তো এইভাবে দেখি কোনো কিছু দেখতে পাবো, শুধু একটা প্লেন দেখতে পাবো। ঠিক তেমনই আমরা দেখছি স্যার যখন এইভাবে বিষয়টাকে দেখছি, এই ডিগুলোকে, তাহলে আমাদের কি মনে হবে, শুধু ওপর থেকে দেখছি,
ঠিক আছে, বাট এর ভেতরে কি আছে স্যার, যেমন এখানে দেখতে পাচ্ছ ভেতরে পুরো বিষয়টা ফাঁপা টাইপের আছে, বুঝতে পারলাম। এর ক্ষেত্রেও সেম, সব দিক ব্লক, 4-5টা ব্লক, শুধু কোন দিকটা ফাঁকা, এই যে স্যার এই দিক দিয়ে স্যার এই যে এই বিষয়টা ফাঁকা, এটা এটা ফাঁকা। ওকে, মানে এক কথা স্যার কণাগুলোতে এই পাশ থেকে এ পাশ যাবে তার জন্য স্যার ফাঁকা, আর এগুলো সব কি সাইডগুলো সব ব্লক, আর ভেতরটা কি ফাঁপা। ফাঁকা ফাঁপা গন্ডগোল করো না, সব জলে যাবে। ফাঁপা মানে পুরো ভেতরটাই ফাঁপা, ফাঁকা মানে শুধু এই দিকটা ফাঁকা, ঠিক আছে, সব গেল বোধহয় ফাঁপা ফাঁকাতে। ঠিক আছে স্যার, ওকে চলো শুরু করা যাক। এবার চলো কিভাবে কাজ করে একটু বলা যাক, দেখে নাও। এবার স্যার আমি একটা যে কোনো একটা কণা নিলাম, এই টোটাল কেস একটা কণা নিলাম, কি কণা নিলাম, চলো একটা প্রোটন নিয়ে নিলাম, একটা প্লাস, আমি বোঝানোর জন্য মনে করি একটা প্লাস কণা নিলাম, জাস্ট বোঝানোর জন্য, তুমি যা নিবে নাও, আমি প্লাস একটা কণা নিলাম, আলফা নিলাম বা প্রোটন নিলাম, একটা প্লাস নিলাম। ওকে, এবার স্যার সোর্স লাগিয়েছি, মানে প্লাস মাইনাস, তো কোনো একটা মোমেন্টে এটাকে মাইনাস ভাবলাম, এটাকে প্লাস। কোনো একটা মোমেন্টে যখন আমি শুরু করলাম এই এক্সপেরিমেন্টটা, তখন এটাকে মাইনাস ভাবলাম, এটাকে প্লাস। এবার বলো কি ঘটা উচিত, এই কণাটার কি ঘটা উচিত, যে প্লাস কিউ ধরেছি বা যাই ধরেছি, চলো কিউই ধরলাম, এখানে প্লাস কিউ একটা কণা নিয়েছে, এর কি ঘটা উচিত স্যার, প্লাস, তাহলে কোন দিক দ্বারা আকর্ষিত হবে, মাইনাস দ্বারা, তাহলে আকর্ষণ কোন দিকে ঘটবে, এই দিকে, হ্যাঁ কি না, এই দিকে গতিশীল হবে, হ্যাঁ কি না, অবশ্যই হবে। এবার চলো একটু চলে আসছি ওই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল কণা, হ্যাঁ কি না, চৌম্বক ক্ষেত্র কেমন আছে, এই তো প্রবেশ করছে, নির্গত হচ্ছে, তার সাথে কিভাবে আছে স্যার, এটা কিভাবে আছে দেখে নাও, তার সাথে লম্বভাবে গতিশীল, কি ঘটা উচিত, বৃত্তগতি। এবার কোন দিকে দেখা যাক, ভি ক্রস বি করো, দেখে নাও, এটা স্যার ভি, এটা বি, তাহলে ভি থেকে বি এর দিকে এসো, তো ভি থেকে বি ওপরে, ভি থেকে বি কোন দিকে যাচ্ছে, ওপরে যাচ্ছে না, ভি থেকে বি এর দিকে এসো, বুঝতে পারছি কি বলতে চাইছি, ভি এই দিকে বি এই দিকে, তাহলে ভি থেকে বি যাও বা ভি থেকে বি যাও ওপরের দিকে, তাহলে বৃত্তপথটা কেমন হবে স্যার, এই বরাবর, এই দিক থেকে স্যার সামথিং এই দিকে আসতে চাইছিল, এইরকম হবে। এবার চলো বোঝার চেষ্টা করি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি ডট ডট করে দিলাম। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারলাম তো, এইদিকে ঘুরে যাবে না বৃত্তপথে। আচ্ছা, এবার চলো মেকানিজম বলছি, যেই কণাটা ঘুরতে ঘুরতে এখানে পৌঁছাবে একে সুইচ করে যেতে হবে, মানে ওইভাবেই সেটিং করে রাখা হয়। চলো এটা এবার মাইনাস হয়ে যাবে, এটা প্লাস। স্যার যেই এটা মাইনাস হবে কি ঘটা উচিত, কি ঘটা উচিত বলো, যেই মাইনাস হবে কি ঘটা উচিত, অবশ্যই এর দ্বারা আকর্ষিত হবে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্যার এই আকর্ষণটা কেন ঘটছে, আমার এখানে হয়তো বলা হয়নি, এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই আকর্ষণটা কেন ঘটছে, তার কারণটা হচ্ছে এটা একটা আধান, হ্যাঁ কি না, ধরে নিলাম হয়তো কিউ পরিমাণ আধান, আর স্যার মাইনাস দ্বারা আকর্ষিত হচ্ছে, মানে এখানে অবশ্যই একটা কি তড়িৎ ক্ষেত্র আছে কি নেই, তড়িৎ ক্ষেত্র নাই, প্লাস থেকে এখানে যদি এই বরাবর এই কেসে ভাবো, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে একটা তড়িৎ ক্ষেত্র, তাই তো, এই তো স্যার তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারলাম কি বলতে চাইছি। এবার দেখো স্যার কিউই এই পরিমাণ ফোর্স ক্রিয়া করবে, এখানেও করেছিল যখন এখানে রেখেছিলাম। আচ্ছা, প্রথম থেকে একবার ক্লিয়ার করছি, এখানে যখন কণাটা ছিল আকর্ষিত হলো, কেন আকর্ষণ ঘটলো, এই তো স্যার প্রথম কেসটা কী ছিল, এটা মাইনাস এটা প্লাস, প্রথম থেকে বলছি দেখো। আচ্ছা দেখে নাও, প্রথমে এটা কী ছিল, এই পাশটা মাইনাস ছিল, এটা প্লাস, চার্জটা কী ছিল কিউ। এবার কি ঘটবে বলো তো, আকর্ষিত হবে, কেন হবে, তড়িৎ বলের জন্য। এই তো স্যার আকর্ষণ, আধানের ক্ষেত্রে যে আকর্ষণ, তড়িৎ ক্ষেত্রের জন্য আকর্ষণ, ঠিক আছে, মানে সবচেয়ে সহজ ভাষায় বলবা এটা মাইনাস এ প্লাস যে আকর্ষণ ঘটলো, তাই না, ঠিক আছে, এটাই তো স্যার আমরা তড়িৎ বল বলি, তড়িৎ ক্ষেত্রের জন্য সে একই কথা যেভাবে বলবা। তো এই যে আকর্ষণ ঘটলো, এটা কিসের জন্য, এই তড়িৎ ক্ষেত্রের জন্য বা তড়িৎ বলের জন্য। আচ্ছা, যে আকর্ষণ ঘটলো প্রবেশ করলো, ঠিক আছে, আর আমরা যেহেতু জানি স্যার লম্বভাবে গতিশীল, আচ্ছা ঘুরে গেল, যেই এখানে গেল পরের মোমেন্টে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস। এবার একটা বিষয় বলো, ভালো করে বুঝিয়ে কি বলতে চাইছি। স্যার একটা তো স্যার গতিতে আবর্তন হচ্ছিল, কারণ একটা নির্দিষ্ট বেগে স্যার আবর্তন হবে, এটা আমরা জানি স্যার। ওকে, যেই এখান থেকে এখান যাবে আবার আকর্ষণ ঘটবে, তো ফোর্স আরও বেশি, তাই না, ফোর্স বেশি হলে কি বেগ আরও বাড়বে। আচ্ছা চলো, তাহলে এখান থেকে যখন যাই এখানে যাবে, বললাম না ভেতর এখানটা ফাঁপা রাখতে হয়, এই যে এর এখানটা ফাঁপা, তবে তো ওইদিক যেতে পারবে। যেই স্যার এখানে যাবে আকর্ষিত হবে, বলে আকর্ষণ হলে একটু বেশি হবে, মানে গতিবেগটা একটু বেড়ে যাবে না, কারণ বল মানে কি ত্বরণ নয়, বল মানে কি অ্যাকচুয়ালি এফ সমান এম এ, তাই না, এখানে তো তড়িৎ বল ক্রিয়া হচ্ছে না, এই তো আকর্ষিত করছে, তড়িৎ বল ক্রিয়া করছে, আর বল মানে তো স্যার ত্বরণ সৃষ্টি হবে, তাই না, তো ত্বরণ সৃষ্টি হওয়া মানে কি বেগ বাড়লো। আচ্ছা বেগ বাড়লো, বেগ বাড়লে স্যার মনে আছে একটু লিখি, আর সমান এমভি বাই কিউবি, মনে আছে,
R সমান এম বি বাই কিউ, বেগ বাড়লে কী বাড়বে, ব্যাসার্ধ বাড়বে। তাহলে স্যার এই ব্যাসার্ধ এটা একটু স্যার বড় হয়ে যাবে। এবার তুমি বলবে স্যার আপনি এই দিকে কেন ঘোরালেন, চলো দেখাও। ভি এই দিকে, এই মোমেন্টটা দেখো ভি কোন দিকে, আমি একটু অ্যারোগুলো দিয়ে দিই, এ পাশে দেখো, দেখে নাও ভি কোন দিকে, ভি এই দিকে, বি কোন দিকে, এই দিকে, তাই না? তাহলে ভি থেকে বি এর দিকে নিয়ে যাও, নিচে যাচ্ছে, ভি থেকে বি ক্রস করো। বুঝতে পারলাম কি বলতে চাইছি? ভি এই দিকে, বি এই দিকে, ভি থেকে বি নিচে যাচ্ছে, ভি থেকে বি নিচে, তার জন্য স্যার এরকম যেই এখানে আসবে আবার সেম ঘটনা ঘটবে, এটাকে মাইনাস এটাকে প্লাস, এরকম করে এটাকে কম্পাঙ্কটাকে সেইভাবে সেট আপ করা হয়, ঠিক আছে? ওকে চলো স্যার, যেই এখানে কোণাটা আছে এদিকে মাইনাস আবার আকর্ষিত হবে, আবার তড়িৎ বল মানে আবার ত্বরণের জন্য আবার কি বেগ বাড়বে। আচ্ছা বেগ বাড়লে কি ব্যাসার্ধ আরও বাড়বে, ঠিক আছে? আবার কেন এদিকে ঘুরে গেল আর ব্যাখ্যা করার দরকার নেই, এখানে একবার ব্যাখ্যা করে দিয়েছি। আবার এখানে গেল সেই মোমেন্টে আবার এটা মাইনাস আবার এটা প্লাস, কী করবে আবার আকর্ষিত হবে, বলে আরও ব্যাসার্ধ বাড়বে, এরকম করে আবার আসবে, এরকম এই বিষয়টা ঘটতেই থাকবে। দেখো বুঝতে পারলে কি ঘটলো, যেই যতবার ক্রস করছে ততবার বেগ বাড়ছে, যতবার ক্রস হচ্ছে বেগ বাড়ছে, আর বেগ বাড়লে কি ব্যাসার্ধ বাড়ছে। তো এরকম করতে 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 স্যার একসময় স্যার কি, যেহেতু ব্যাসার্ধ বাড়ছে বেগ বাড়ছে, একসময় উচ্চ গতিতে চলে যাবে, হ্যাঁ কি না? যেই স্যার উচ্চ গতিতে গেল লাস্ট মোমেন্টে এই তো স্যার ডিগুলোতে অবশ্যই প্রবেশ নির্গত দ্বার আছে, নির্গমনের জন্য একটা দরজা থাকে, ঠিক আছে? দরজা যেমন আমাদের বাড়িঘরের দরজা নেই স্যার, সেরকম একটা নির্গত হওয়ার একটা পথ থাকে, সেখান দিয়ে স্যার একদম বেরিয়ে যায়। মাথাটিগুলো কি বলতে চাইলাম, এই তো স্যার বাইক বাড়ছে বাড়তে 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 একদম লাস্ট মোমেন্টে বেরিয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা ঘটে। এবার কোয়েশ্চেন করবে স্যার এত গতিশক্তি সম্পন্ন নিয়ে কণাকে নিয়ে আমি করবোটা কি? এগুলো সব নিউক্লিয়ার রিয়াকশানের ক্ষেত্রে সব কাজে লাগে, করি না স্যার? নিউক্লিয়ার রিয়াকশান মানে কি, নিউক্লিয়াসের ভেতরে যে কি পরিবর্তন সেটা লক্ষ্য করার জন্য আমাদের কি করতে হয়, অনেক উচ্চ গতি সম্পন্ন কণা দিয়ে, ঠিক আছে, আহিত কণা দিয়ে নিউক্লিয়াসকে কি আঘাত করতে হয়। তো সেই সব ক্ষেত্রে স্যার এর উপয়োগ হয়, মানে এর প্রয়োগ আছে, ঠিক আছে? ঘুরিয়ে 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 অনেক স্পিডে নিয়ে যায়, দিয়ে সেই যেটা আমাদের টার্গেট থাকে তাকে ধাক্কা দেওয়া হয়। মাথায় ঢুকলো তাহলে? এই হচ্ছে স্যার টোটাল বিষয় সাইক্লোট্রনের। ওকে ওকে চলো, এই ছিল টোটাল ঘটনা, আশা করছি মাথায় ঢুকেছে। এবার একটা জিনিস বল, এখানে দেখো আমি একটা বিষয় লিখেছি, এবার অনুনাদের শর্ত। অনুনাদের শর্ত মানে এটা কি একটু বোঝার চেষ্টা করি। এই যে স্যার এই বিষয়টা ঘটছে, এটা যে ঘটবে এর জন্য যে শর্তটা সেটা কি একটু ভালো করে দেখো তো। এখানে লেখা আছে দেখো, পরিবর্তী উৎসের কম্পাঙ্ক আহিত কণার সাইক্লোট্রন কম্পাঙ্ক সমান হতে হবে। এর মানেটাকে একটু বোঝার চেষ্টা করি, দেখে নাও। স্যার আমি এক্ষুনি একটা বিষয় বললাম না, মনে করো প্রথম মোমেন্টে প্লাস, প্রথম মোমেন্টে কী ছিল একটু বোঝার চেষ্টা করি, প্রথম মোমেন্টে মাইনাস, প্রথমে প্লাস, যখন শুরু করেছিলাম তো এটা কিউ আধান আকর্ষিত হলো, তার বেগ বাড়লো, স্থির ছিল বেগ বাড়লো, যেই এখানে ক্রস করলো ঘুরে গেল, যেই এখানে পৌঁছাবে ঘুরে, একে কি হতে হবে স্যার আবার মাইনাস, একে আবার প্লাস। এবার বলো এই যে স্যার যে মোমেন্টে এখানে পৌঁছাচ্ছে সেই মোমেন্টেই চেঞ্জ হচ্ছে, আবার যখন ঘুরে এই মোমেন্টে এখানে পৌঁছাচ্ছে আবার চেঞ্জ হচ্ছে, আবার এখানে পৌঁছাচ্ছে আবার চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কি না? তো যদি এই রকম না ঘটে, এই ঘটনা ঘটবেই না। কিভাবে একটু চলো হেল্প করি। প্রথমে কি কেস ধরেছিলাম, মাইনাস থেকে প্লাস, তাই তো? আচ্ছা তাহলে প্লাস আধান আকর্ষিত হলো, ঘুরলো, এখানে পৌঁছালো, স্যার এ চেঞ্জই করলো না, কি ঘটবে বলো তো? স্যার এ নিজে প্লাস, এ প্লাস হয়ে আছে, বিকর্ষণ করে যাবে, তাই না? এই যে ফ্যাক্টরটা ঘটবে কি? ঘটবেই না, তার পথ থেকে ডেভিয়েট হয়ে যাবে, এই টোটাল বিষয়টা ঘটবেই না। তাহলে যদি এটা ঘটতে হয় তাহলে যখন এখানে পৌঁছাবে তখন মানে যখন এখানে ঘুরে এখানে পৌঁছালো বা এখানে ঘুরে এখানে পৌঁছালো তখন একে শিফট হতে হবে। মানে এই পরিবর্তী উৎসের কম্পাঙ্ক আর এই কণার যে আবর্তনের কম্পাঙ্ক এই দুটোকে সমান হতে হবে। মাথায় ঢুকলো? এটাই হচ্ছে অনুনাদের শর্ত এই বিষয়টা ঘটার জন্য। তাহলে শর্তটা কি? পরিবর্তী উৎসের কম্পাঙ্ককে এন নট দিয়ে ডিনোট করা হলো, পরিবর্তী উৎসের কম্পাঙ্ককে আহিত কণা সাইক্লোট্রন কম্পাঙ্কের সমান হতে হবে। সাইক্লোট্রন কম্পাঙ্ক তো জানি, এই তো স্যার বৃত্তপথে ঘুরছে, এর যেটা কম্পাঙ্ক একে সাইক্লোট্রন কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে বলো তো এন নট সমান কি হবে? বলো সাইক্লোট্রন কম্পাঙ্ক কত হয়? এই তো স্যার তার আগের ভিডিওতে জেনে এসছি 2πm/QB। তাহলে কিউবির উল্টো করে দাও, তাহলে QB/2πm, ওটা সরি স্যার পর্যায়কাল ছিল তার জন্য।
তাহলে এটা সাইক্লোট্রন কম্পাঙ্ক কি হয় স্যার QB/2πm, ব্যাস। তাহলে এটা হয়ে গেল এর শর্ত, সাইক্লোট্রন ইসের অনাদের শর্ত। চলো এবার স্যার এই যে স্যার কণাটা ঘুরছে, তো এর একটা গতিশক্তি আছে কি নেই? তো চলো সেই গতিশক্তির রাশিমালা কত হবে একটু দেখা যাক। স্যার আর সমান কি হয় mv/qb, হ্যাঁ কি না, সিম্পল। তাহলে ভি সমান কি হবে বলো QBr/m। এবার চলো এখানে একটা বিষয় বোঝার আছে, চলো আমি একটু এঁকে দিই মোটামুটি বিষয় করে, তাহলে বুঝতে পারবা। এখানটা ভালো করে দেখো স্যার, এখানে আর কি ফিক্স না চেঞ্জ হতে আছে? চেঞ্জ হতে আছে, হ্যাঁ কিনা দেখো, ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়ছে, তাই না, ধীরে ধীরে বাড়ছে। তাহলে আর চেঞ্জ হলে ভিও চেঞ্জ হবে, তাহলে আমি কোথাকার গতিশক্তির কথা বলছি, এটা একটা বিষয়, তাই না স্যার? যেমন যেমন আর চেঞ্জ হচ্ছে তেমন তেমন গতিশক্তি চেঞ্জ হবে, তো তেমন তেমন বেগ চেঞ্জ হবে, তেমন তেমন গতিশক্তি চেঞ্জ হবে। তাহলে আমরা কাজ করলাম, যখন নির্গত হবে সেই মোমেন্টের আমি গতিশক্তি দেখব, তো সেই মোমেন্টের গতিশক্তি দেখতে হলে সেই মোমেন্টের ব্যাসার্ধ দেখতে হবে, তো সেই ব্যাসার্ধটা কার হবে? চলে যে সাইক্লোট্রন যে ডিটা আছে, বললাম না এগুলোকে ডি বলা হয়, এগুলোকে এরই ব্যাসার্ধ ধরলাম, কারণ স্যার ঘুরতে 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 লাস্ট মোমেন্টে নির্গত হচ্ছে। তাহলে ব্যাসার্ধটা কত? এই সাইক্লোট্রন ডি এর ব্যাসার্ধ। তাহলে স্যার সাইক্লোট্রন ডি এর ব্যাসার্ধ আর হলে নির্গম দ্বার দিয়ে বার হওয়ার সময় আহিত কণার বেগ কত হবে? তাহলে এই স্মল আর এর জায়গায় কি লিখবো? এই ক্যাপিটাল আর যখন নির্গত হচ্ছে, তাহলে কি লিখতে পারি? QB/m, যেখানে কিউটা হচ্ছে আধান কণার, এমটা হচ্ছে কণার ভর, বি তো স্যার চৌম্বক ক্ষেত্র, আর হচ্ছে স্যার এই তো স্যার ডি এর ব্যাসার্ধ, সাইক্লোট্রন ডি এর ব্যাসার্ধ। তাহলে স্যার গতিশক্তি কত হবে? অতএব গতিশক্তি অবশ্যই নির্গত হওয়ার সময়, হ্যাঁ, অতএব গতিশক্তি কী হবে? 12 mv0k², তাই না? তাহলে দেখো তো কত আসছে, অতএব 12 mQBr/m তার কি হোল স্কোয়ার, মানে স্যার কত হলো স্যার? একটা এম থেকে যাবে, অতএব Q²B²R²/2m। চলো এটা হয়ে গেল, একটু লিখে দিই রাশিমালাগুলো। ওকে, লেখা হয়েছে। চলো এবার স্যার সাইক্লোট্রন থেকে যে শর্ট কোয়েশ্চেনটা প্রচুর আসে, ঠিক আছে, দেওয়া হয় যে কোন কণাকে ত্বরান্বিত করা হয় আর কাকে করা হয় না। তো এখানে লিখে দিয়েছি আমি, দেখো প্রোটন, আলফা কণা, ধনাত্মক আয়ন, এখানে প্লাস বলতে আমি ধনাত্মক বুঝেছি, কারণ অনেক সময় এটাকে ঋণাত্মক ভাবে অনেক সময়। তো স্যার ধনাত্মক, ঠিক আছে, ধনাত্মক আয়ন ত্বরান্বিত করা হয়। তাহলে কত টাইপের স্যার করা হয়? 3 টাইপ মনে রাখবো আমরা নর্মালি, এগুলোই স্যার প্রোটন কণা, প্রোটন, আলফা কণা, ধনাত্মক আয়ন, এই সমস্ত এদের ত্বরান্বিত করা হয়। কাকে কাকে করা হয় না? নিস্তরিত কণা যেমন নিউট্রন, স্বাভাবিক স্যার, আধান না থাকলে কি করে চৌম্বক বল লাগবে, তড়িৎ বল লাগবে, কোনো গল্পই আসে না। ইলেকট্রন ত্বরান্বিত করা হয় না, হয় না লিখেছি, হ্যাঁ, গন্ডগোল করবেন। তাহলে এগুলো হয় না আর এগুলো হয়। শর্ট কোয়েশ্চেন আসে, তোমাকে অপশন দিয়ে দেবে কোনটা হয় বা কোনটা হয় না, এগুলোর মধ্যে যা পাবা মেরে দেবে। সাধারণত এইটা এর ভেতরই স্যার মোটামুটি হয়ে যায় কভার। এবার চলো একটা কোয়েশ্চেন সবার মাথায় আসছে, স্যার ইলেকট্রন তো আধানযুক্ত, কেন ত্বরান্বিত করা হয় না? ইলেকট্রনকে ত্বরান্বিত না করার কারণ অত্যন্ত হালকা, এটা হচ্ছে এর কারণ, ঠিক আছে। তোমাকে যদি এইভাবে চালাকি করে কোয়েশ্চেন বলেও দেয় যে একটি অত্যন্ত হালকা বা সামথিং এরকম, অত্যন্ত হালকা, স্যার প্রোটন আলফা এগুলো হালকা নয়, অবশ্যই হালকা, কিন্তু এতটাও হালকা নয়, এর তুলনায় এগুলো তুলনামূলক ভারী যথেষ্ট, ঠিক আছে, তুলনামূলক ফ্যাক্টর। স্যার অত্যন্ত হালকা হওয়ার পরে কী যায় আসে, চলো একটু দেখা যাক কী যায় আসে। রিলেটিভিটির একটা ফ্যাক্টর চলে আসে, চলো দেখা যাক কি। স্যার এ সমান F/m, স্যার এম যদি কম হয় ত্বরণ বাড়বে, হ্যাঁ কি না স্যার? ত্বরণ বাড়লো মানে কি বাড়লো? বেগ বাড়লো, তাই তো? ত্বরণ বাড়লে কি বেগ বাড়বে। এবার দেখো এম সমান m0√1 - v²/c², স্যার এটা একটা রিলেটিভিটির ফ্যাক্টর, আর কোনো কিছু না। রিলেটিভিটির এটাকে বলা হয়, আমরা যেটাকে ভর বলি না, সেটা অ্যাকচুয়ালি ভর, সেটা মানে যেহেতু আমরা রিলেটিভিটি এখনো পড়িনি, আমাদের এইচএস লেভেলে নেই, তবু একটু বলে রাখি স্যার, যেটাকে আমরা ভর বলি আর একটা বিরাম ভর বলে বিষয় হয়। বিরাম ভর মানে কি? যখন তার বেগ শূন্য, ঠিক আছে, সেই অবস্থার এটা হচ্ছে বেগ, মানে ইলেকট্রনটা একেবারেই স্থির, অ্যাবসোলিউট, সে কোনোরূপ মোশন করছে না, সেই মোমেন্টের ভর হয় এটা। আর স্যার যত বেশি বেগ বাড়বে কোনো কণার বেগ তত বাড়ে, শুধুমাত্র কণার ক্ষেত্রে নয়, যে কোনো বস্তুর ক্ষেত্রে মনে রাখিও। তুমি দাঁড়িয়ে আছো, তোমার যা বেগ, তোমার যা ভর আছে, তুমি যদি দৌড়াতে শুরু করো তোমার ভর বেড়ে যাবে। এই নয় যে তোমার 1 কিলো ছিল, 50 কিলো ছিল, দৌড়াতে শুরু করলে 52 কিলো হয়ে গেল, সেরকম নয়। একেবারেই 0.00000000 বলতে বলতে বুড়ো হয়ে যাও, দিয়ে 1%, তবুও বাড়বে, কিন্তু বাড়বেই।
যদিও সেটা আমাদের রিয়েল লাইফে মেজার করা বা একদম বোঝা অসম্ভব, ঠিক আছে, সে প্রচুর কম, যত কম ভাবতে পারে তার চেয়ে কম। কিন্তু স্যার এইসব কণার ক্ষেত্রে যেহেতু এরা প্রচুর হালকা, এইসব কণার ক্ষেত্রে এইসব ফ্যাক্টরগুলো চলে আসে, বাট আমাদের ডে টু ডে লাইফে এগুলো বোঝা যাবে না অত্যন্ত। তো যাই হোক, তাহলে স্যার কী হবে একবার ক্লিয়ার করে দিই। ভর কম ফলে ত্বরণ বেশি হবে, ত্বরণ বেশি মানে বেগ বেশি, বেগ বেশি হলে স্যার ভর বেড়ে যাবে। একেবারে যেটা এক্ষুনি বললাম, বেগ বাড়ার ফলে কোনো কণার কি বেড়ে যাবে স্যার, ভর বেড়ে যাবে। এবার স্যার ভর বেড়ে গেলে কি ঘটনা ঘটবে দেখো স্যার, আমরা পড়ে এসছি কি বলে, তো এই এক্ষুনি পড়লাম স্যার সাইক্লোট্রন কম্পাঙ্ক এন নট সমান কি পড়লাম, কিউবি/2πm, হ্যাঁ কি না? তো এন নট না বলে এটা তো উৎসের কম্পাঙ্ক, ছাড়ো, এন সমান কি নর্মালি কি সাইক্লোট্রন কম্পাঙ্ক কিউবি/2πm। এম যদি চেঞ্জ হয়ে যায় এন ঘেটে যাবে, আর পরিবর্তে উৎসের কম্পাঙ্কের সাথে তখন এই কম্পাঙ্ক কি হয়ে যাবে, মিলবে না, চেঞ্জ হয়ে যাবে, ফলে কি পুরো বিষয়টাই ঘটবে না। মাথায় ঢুকলো? ঘটার কারণটা বললাম না, এর কম্পাঙ্ক সাইক্লোট্রন কম্পাঙ্ক আর উৎসের কম্পাঙ্ককে সমান হতে হবে। তো স্যার এটা যদি চেঞ্জ হয়ে যায় কম্পাঙ্ক, তাহলে উৎসের কম্পাঙ্কের সাথে মিললো না, ফলে পুরো বিষয়টা ঘেঁটে যাবে। মাথায় ঢুকলো? এই জন্য স্যার এবার স্যার এই ত্রুটিটা আলফা এইসবের ক্ষেত্রে অত্যন্ত কম, বাট ইলেকট্রন অত্যন্ত হালকা, তো তার জন্য এই সব যে ত্রুটি ফ্যাক্টর ঘটারটা এটা অত্যন্ত বেশি হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর একটা ছোট্ট একটা বিষয় মনে রাখিও, বললাম না যে স্যার মানে কি বললাম এক্ষুনি, পার্টিকেল অ্যাক্সেলারেটর মানে সাইক্লোট্রনের সাহায্যে অবশ্যই উচ্চ গতিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু এত বেশি উচ্চ গতি নয় যে লাইটের স্পিডের কাছাকাছি, এত উচ্চ গতিতে নিয়ে যাওয়া হয় না, কারণ লাইটের স্পিডের কাছাকাছি হয়ে গেলে স্যার এদের ক্ষেত্রেও পুরো ঝামেলা ঘটে যাবে, এম এর ক্ষেত্রেও ঝামেলা ঘটে যাবে স্যার, প্রোটন আলফাদের ক্ষেত্রেও ঝামেলা ঘটবে। তো উচ্চ গতিতে বাট প্রচুর বেশি নয়, লাইটের কাছাকাছি এরকম কোনো কিছু নয়, ঠিক আছে, এত বেশি উচ্চ নয়। ওকে ওকে, তো স্যার এই সব ছিল মোটামুটি বিষয়, বিশেষ করে এই জায়গায় শর্ট কোয়েশ্চেনটা প্রচুর আসে, ঠিক আছে, তিনটে মনে রাখিও, এইসব স্যার করা যায়, নিস্তরিত কণা যেমন নিউট্রন ইলেকট্রন এসব করা যায় না, ব্যাস এটুকু আমরা মনে রাখবো। ঠিক আছে স্যার, তো একবার সব চেক করে নাও পুরো বিষয়টা। তাহলে স্যার সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।